This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির খারাপ দিন যেন কাটতেই চাইছে না। বিধানসভা লোকসভা নির্বাচনে, আমি লোকসভার কথাই বলি, বিধানসভাটা পরে আসছি। লোকসভা নির্বাচনে যে ভরাডুবি হলো বিজেপি, তারপর থেকে বিজেপির খারাপ দিন যেন কাটছেই না কিছুতে। একের পর এক কিন্তু বিপর্যয় নেমে আসছে বিজেপির উপরে, সেটা কেন্দ্রে বলুন বা রাজ্যেই বলুন। অন্য রাজ্যের খোঁজ তত্ত্ব তালাশ আমরা করিনি ঠিকই, কিন্তু পশ্চিমবাংলায় বসে পশ্চিমবাংলার খবর তো জানি আমরা। আমরা আজকে একটু ফিরে দেখব যে বিজেপির এই যে নির্বাচন উত্তর যে বিপর্যয়, এই বিপর্যয় কেন কাটছে না, আর এই বিপর্যয় কাটার জন্য বিজেপি কি কি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে, আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব। তাই নেই নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে বিজেপির খারাপ দিন। দেখুন, গত লোকসভা নির্বাচনের ভরাডুবির পর তাদের খারাপ দিন তো কাটছেই না। এমনিতেই তারা বলেছিলেন আপকি বার 400 পার, অর্থাৎ সংবিধান বদলে দেওয়ার একটা বিরাট ক্ষমতা নিয়ে আসতে চলেছেন, এমন তারা হাওয়া তুলেছিলেন। স্বয়ং নরেন্দ্র মোদী বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে। সেখান থেকে 240-এ তাদের বিজয়রথ আটকে গেছে। বিশ্বের বৃহত্তম পার্টি হিসেবে নিজেদের পরিচয় দেওয়া পার্টি, তারা লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। ফলে খানিকটা তো ব্যাকফুটেই। আজকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, লোক জনশক্তি পার্টি, আরো ছোট ছোট বেশ কিছু পার্টির ভরসায় তাদের সরকার চালাতে হচ্ছে। যদিও তাদের যে খুব একটা গুরুত্ব দিচ্ছে বিজেপি, তা তো কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। বাজেট অধিবেশনে আমরা পুরোটা বুঝতে পারবো, কিন্তু আজকে আমরা দিল্লির রাজনীতি নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি কলকাতার রাজনীতি বিশেষত। কারণ পশ্চিমবাংলার বিজেপির রাজনীতি মানে তারা কলকাতা নির্ভর রাজনীতি করে। তাদের অন্যান্য জায়গায় হয়তো লোকসভায় সাংসদ আছেন, বিধায়ক আছেন, কিন্তু তাদের মূল রাজনীতিটা আবর্তিত হয় কলকাতার ওই হেড অফিস থেকে। তাই পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি কি ক্রমশ অপ্রাসঙ্গিক হতে চলেছে বা হয়ে পড়েছে? এখান থেকে বাঁচতে তারা কি কি রাস্তা ধরছে এবং সেই রাস্তায় গেলে তাদের ফলাফল কি হবে, সেটাই আজকের আলোচনার বিষয়। দেখুন, বিজেপির যে বিপর্যয় লোকসভায় হয়েছে, তারা পশ্চিমবাংলায় অন্তত 25টা সিট পাবেন ভেবেছিলেন। এর আগে নরেন্দ্র মোদী এসে বলেছিলেন যে 42-এ 42ই চাই। তারপরে অমিত শাহ বললেন না 35টা হলেই চলবে। তারপরে অমিত শাহ আবার টার্গেট কমিয়ে দিলেন, না 35 না 25টা পেলেই আমরা খুশি। এবং কার্যত বিজেপির অন্দরে কিন্তু তারা 25-26টা সিট পাবেনই, এমন কিন্তু তাদের বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছিল। যদিও আরএসএস এর সমীক্ষায় দেখা গিয়েছিল বিজেপি 10-12টা পাচ্ছে, এবং আমরা যে সমীক্ষা করেছিলাম তাতেও আমরা বলেছিলাম বিজেপি 8 থেকে 10টা আসন পাবে। সেখানে বাড়তি 2টো আসন বিজেপি পেয়েছে, যাকে সে আলাদা কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিজেপির এই বিপর্যয় কেন, তারা 18 থেকে একেবারে এক ধাক্কায় 6টা সিট তাদের কমে গেল, এ নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। তাদের সাংগঠনিক দুর্বলতা বলুন, নেতাদের উন্নাসিকতা বলুন, মানুষের সাথে না মেশা বলুন, এগুলো তো ছিলই। তার সাথে আরো দুটো জিনিস যুক্ত হয়েছিল। সেটা হচ্ছে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে বিজেপি নেতারা গিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকারকে অমুক খাতে টাকা দেবেন না, তমুক খাতে টাকা দেবেন না, 100 দিনের কাজের টাকা আটকান, কখনো বলছেন বাড়ি তৈরির টাকা আটকান। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এটা বাংলার মানুষ নেয়নি। কারণ হচ্ছে কি, এখানকার বিজেপি যারা সাংসদ ছিলেন বা বিধায়ক আছেন, তারা কিন্তু কোথায় এই রাজ্যের মানুষের পাওনা গন্ডা আদায়ে সরকারের কাছে গিয়ে সচেষ্ট হবেন, সরকারকে বারবার চাপ সৃষ্টি করবেন, তা না। তারা উল্টে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারকে টাইট দিতে গিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকেই টাইট দিয়ে ফেলেছে। এটা বাস্তব সত্য। আমরা জনমত সমীক্ষা করতে গিয়ে বারবার আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরেছি।
বিজেপি কিন্তু সেদিকে কর্ণপাত করেনি। বিজেপির নেতারা আমাদের অনুষ্ঠান কতটা দেখেন আমি জানি না, কিন্তু দেখলে হয়তো তারা উপকৃত হতেন। কারণ তাদের আভ্যন্তরীণ সমীক্ষা তারা ভেবেছিলেন 25-26টা পাবে, আরএসএস বলেছিল 12টা পাবে। আরএসএস এর সমীক্ষায় অ্যাকুরেট মিলে গিয়েছে, আমরা বলেছিলাম 8 থেকে 10টা। কিন্তু কেন এই বিপর্যয় হচ্ছে, কেন মানুষ মুখ ফেরাতে চলেছে, সেটা নিয়ে কিন্তু বিজেপিকে আমরা বারবার কিন্তু ওয়ার্নিং দিয়েছি, সাবধান করেছি, তারা কর্ণপাত করেনি। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা যতবার যে কটা বিষয় নিয়ে অনুষ্ঠান করলাম ইদানিংকালে, সেটা আপনি মূল্যবৃদ্ধি নিয়ে বলুন, যে কোনো বিষয় নিয়ে বলুন, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ঘটনাচক্রে সেদিনই অথবা তার দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কিন্তু নবান্নের সভাঘরে তীব্র সমালোচনা করেছেন নিজের নেতাদের, মন্ত্রীদের ইত্যাদি ইত্যাদি নিয়ে। আমরা খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলছি না যে আমাদের কথা শুনেই করেছেন, কিন্তু আমরা যে কথাটা মানুষের হয়ে বলেছি সেই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আমরা তার জন্য কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম যে বিজেপির এই বিপর্যয় কেন হলো, সেটা তো আমরা প্রতিটি অনুষ্ঠানে জনমত সমীক্ষায় বলেছি, ধরে ধরে বলেছি। বিজেপি কর্ণপাত করেনি। আমরা বলেছি যে বিজেপির নেতারা মানুষের সাথে যোগাযোগ রাখছেন না। কোন কোন নেতারা রাখছেন না সেটাও বলেছি। বিজেপির নেতারা উন্নাসিক হয়ে পড়েছেন, বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছেন। কোন কোন নেতারা বা কোন কোন এলাকার নেতারা সেটাও আমরা বলেছি। বিজেপির যে বুথ স্তরের সংগঠন 10 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও হয়নি, এটাও আমরা বলেছি। শুভেন্দু অধিকারীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তার মুখে অশ্রাব্য ভাষা, কখনো শুয়োরের বাচ্চা, কখনো গান্ডু, এটা বাঙালি নিচ্ছে না, এটাও আমরা বলেছি। কিন্তু এইখান থেকে পরিত্রাণ পেতে বিজেপি কি করতে চলেছে আগামী দিনে, তাদের মাস্টার প্ল্যানটা কি, আর সেই প্ল্যান কতদূর সাকসেস হবে, সে সব কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালে প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বিজেপির আছে দিন আসছে না, বিজেপির খারাপ দিন যাচ্ছে না, এটা কিন্তু আমরা যেমন বলছি তেমনি অনুভব করছে আরএসএসও। তারা বেশ বিরক্ত বিজেপির বর্তমান নেতৃত্বের সাম্প্রতিক কিছু আচার আচরণে। প্রথমত, প্রার্থী নির্বাচন নিয়ে আরএসএস এর মানে ব্যাপক আপত্তি। যেমন ধরুন দেবশ্রী চৌধুরীকে বা দিলীপ বাবুকে তারা আসন বদলে দিল, জেতা আসন বদলে দিল, এবং কার অঙ্গুলি হেলনে এইসব বদল হয়েছে আপনারা জানেন। সেই যিনি অঙ্গুলি হেলন, যার অঙ্গুলি হেলনে এসব হয়েছে, তিনি এখন খানিকটা গা ঢাকা দিয়েছেন। আগের মতন বারবার মিডিয়াতে আসছেন না, মিডিয়া লোকেদের চটিচাটা বলছেন না, পথে তার বিরুদ্ধে স্লোগান উঠলে কাউকে শুয়োরের বাচ্চা বা গান্ডু টাইপের শব্দ ইউজ করছেন না। তিনি হিমঘরে গিয়েছেন, শীত ঘুমে ঘুমিয়ে পড়েছেন, কারণ তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস আর পছন্দ করছেন না। তার ওপর যতবার ভরসা করা হয়েছে ততবার তিনি বিজেপিকে ডুবিয়েছেন। এটা বাস্তব সত্য, চোখে দেখা যাচ্ছে। এবার বিজেপির একটা নীতি হচ্ছে পারফরমেন্স করো এবং টিকে থাকো। অর্থাৎ তুমি যতদিন পারফর্ম করবে, তুমি যতদিন নিজের কারিশমা দেখাতে পারবে, যতদিন তুমি কাজ করতে পারবে, ততদিন তুমি টিকে থাকবে, তা না হলে তোমাকে আস্থা কুড়ে ফেলে দেওয়া হবে। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, অজস্র উদাহরণ আছে, অজস্র উদাহরণ আছে। রাহুল সিনহা, কে নেই, সায়ন্তন বসু, এদেরকে বিজেপি আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ এরা পারফর্ম করতে পারেননি বলে বিজেপির মত। কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি তো রাজ্য জুড়ে চষে বেরিয়েছেন, বিভিন্ন সময় মানে কি বলবো, গরম গরম মুক্তি দিয়েছেন টেলিভিশন ক্যামেরার সামনে। আদালতে গিয়ে তিনি বিচার চেয়েছেন বারবার, আদালত তার পক্ষে অনেকবার রায় দিয়েছে, তাকে রক্ষা কবচ দিয়েছে, যাতে রাজ্য সরকারের পুলিশ তাকে ডিস্টার্ব না করে, তাকে জিজ্ঞাসাবাদ না করে, বারবার তার পক্ষে রায় গেছে। কিন্তু তারপরেও, এত প্রোটেকশন পাওয়ার পরেও
শুভেন্দু অধিকারী ফেল হওয়ার কারণ হচ্ছে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ। বাংলার সংস্কৃতির বাইরে গিয়ে গোবলীয় সংস্কৃতি বাংলায় চালু করার যে তিনি প্রচেষ্টাটা করেছিলেন, খিস্তি খেউড় অঙ্গভঙ্গি ইত্যাদি করে, সেটা মানুষ নেয়নি। সারাদিন পিসি ভাইপো করলে কিন্তু সংগঠন করা যায় না। এটা বিজেপি না বুঝলেও আরএসএস বিলক্ষণ বুঝেছে যে শুভেন্দু অধিকারী আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো কালেই না। বড়জোর ফিরহাদ হাকিমের বিকল্প হতে পারে, বড়জোর অরূপ বিশ্বাস, অরূপ রায়, গৌতম দেব এইরকম নেতাদের বিকল্প হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে ওঠা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে ওঠার গুণাবলী তার মধ্যে বিজেপি খুঁজে পায়নি, আমরাও পাচ্ছি না। আমরা তাকে যে ধরনের রাজনীতি করতে দেখেছি, সে রাজনীতিটা গোবলয়ে খুব প্রচলিত, পশ্চিমবাংলায় চলে না। পশ্চিমবাংলায় সেই গোবলীয় রাজনীতি আনতে গিয়ে তিনি বিজেপিরও ভরাডুবি ঘটিয়েছেন, নিজেরও ঘটিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি প্রায়ই বলেন যে স্বজন পোষণের কথা বা আত্মীয়দের টিকিট দেওয়ার কথা। তিনি নিজেই তার ভাইকে টিকিট পাইয়ে দিয়ে বা বিজেপি তার ভাইকে টিকিট দিয়ে তারা কিন্তু স্বজন পোষণটা কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে। ফলে এই যে বিজেপির পিসি ভাইপোর তত্ত্ব, সেটা কিন্তু আর খাটে না ভাইয়ের তত্ত্বের কাছে। এটা বাস্তব সত্য, এটা মানুষও উপলব্ধি করেছে। পশ্চিমবাংলার মানুষের একটা ট্রেন্ড হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষের হয়ে যারা আন্দোলন করেন, পশ্চিমবাংলার মানুষ তাদের দিকে ঝুঁকে পড়েন। আপনাদের মনে করিয়ে দিই, স্বাধীনতার আন্দোলন যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, পশ্চিমবাংলা থেকে সবচেয়ে বেশি কংগ্রেস কর্মীরা কিন্তু ফাঁসির দড়ি তাদের গলায় পড়েছিল, ইংরেজদের অত্যাচারের শিকার হয়েছিলেন তারা পশ্চিমবাংলা থেকে। এই পশ্চিমবাংলার বাঙালি কংগ্রেসিরা তাদের তীব্র আন্দোলনের ফলে ইংরেজকে দেশ ছাড়তে বাধ্য হয় ইংরেজ। আপনাদেরকে বলি, এই যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইংরেজ, তার পেছনে বাঙালি কংগ্রেসিদের অবদান, এর মধ্যে কোনো ভুল নেই। নেতাজির অবদান 100% আছে, তাকে আমরা শ্রদ্ধায় স্মরণ করি, কিন্তু কংগ্রেসের অবদানও কিন্তু খাটো করা যায় না। এই বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল স্বাধীনতার পর, দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। তারপর বামেরা এলো, সেই কুখ্যাত ইমার্জেন্সি চালু হলো, তারপরেই বামেরা এলো। বামেরা কিন্তু খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতায় এসেছিলেন এবং মানুষের জন্য লড়াই করেছিলেন। তারপরে ভূমি সংস্কারের মতন বিভিন্ন ভালো প্রকল্প এনে তারা কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই জয়কে তারা ভয়ে পরিণত করে ফেললেন 15টা বছর কাটতে না কাটতেই। তারা কিন্তু মানুষের মনে ভীতি প্রদর্শন শুরু করলেন এবং জোর জবরদস্তি রাজনীতি শুরু করলেন। ফলে 2011-এ তাঁদেরকেও সরিয়ে দিল মানুষ। কাকে আনলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর, নানুর, সুচপুর, ছোট আঙারিয়া, বামতলা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তিনি কিন্তু উঠে এলেন সামনের সারিতে। মানুষ মনে করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করা যায়। বিজেপি সেরকমভাবে কোনো গণ আন্দোলনে আমরা দেখিনি এখনো পর্যন্ত, মানুষের স্বার্থে কোনো আন্দোলন করতে দেখিনি। দলীয় স্বার্থে ঘা পড়লে তারা মিটিং মিছিল ইত্যাদি করেছেন, কিন্তু মানুষের কোনো বিষয় নিয়ে তাদের আন্দোলন করতে দেখিনি। এই ধরুন মূল্য বৃদ্ধি ঘটছে, তারা মানুষের হয়ে কথা বলছেন না, কারণ কান টানলে মাথা আসবে, কেন্দ্রীয় সরকারকে টানা হবে, পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধি তো হবেই। কারণ তারা পড়েছে এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে যেখান থেকে তাদের আন্দোলন করাটাও সম্ভব না। এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে, তাদের যে এখন সাংসদেরা আছেন 12 জন, তারা গিয়ে সম্মিলিতভাবে বলতে পারেন পশ্চিমবঙ্গের টাকাটা ছেড়ে দিন, ন্যায্য টাকা, হকের টাকা কেন আটকাচ্ছেন? এগুলো তারা বলতে পারবেন না। দাদাদের কাছে গেলে চাকরিটি চলে যেতে পারে, পরের বার টিকিট নাও পেতে পারেন। তারা বিভিন্ন কল কাঠি করে বেড়াচ্ছেন। মৌপিয়া নন্দী তার উদাহরণ। আমরা এই নিয়ে বিশেষ করে বলতে চাইছি না। 24 ঘন্টার মৌপিয়া নন্দীর চাকরি কেন গেছে আমরা সাংবাদিকেরা প্রায় সবাই জানি, কিন্তু যেহেতু এর কোনো তথ্য প্রমাণ নেই তাই বলতে পারছি না। যাকে ছেড়ে দিন এসব কথা। তো মানুষের জন্য কাজ করতে তাদের দেখা যায়নি এখনো পর্যন্ত না। তাদেরকে দেখা গেছে হয় আদালত চত্বরে, আর নয় টেলিভিশন ক্যামেরার সামনে। এইসব দেখে আরএসএস বিরক্ত। তারা পরিষ্কার বলেছে ওই তৃণমূল থেকে আসা কোনো নেতাকে আর পদ দেওয়া যাবে না, সে রাজ্য স্তরে হোক, জেলা স্তরে হোক, মণ্ডল স্তরে হোক বা বুথ স্তরে হোক, কোনো জায়গায় তৃণমূল থেকে আসা নেতাদেরকে আর পদ দেওয়া যাবে না। তাহলে শুভেন্দু অধিকারীর পদ কি যাবে? না, তিনি বিরোধী দলনেতাই থাকবে।
এবং তার ক্ষমতাটাকে ওই বিধানসভার অন্দরের মধ্যেই কিন্তু একটা গোষ্ঠীভুক্ত করে রাখা হচ্ছে। বিধানসভার বাইরে তিনি একজন বিজেপির বিধায়ক, বিজেপির নেতা, এই পর্যন্তই। সাংগঠনিকভাবে সমস্ত ক্ষমতা বিজেপি কিন্তু তার কাছ থেকে কেড়ে নিয়েছে ইতিমধ্যে। দিলীপ ঘোষ, যার সাংগঠনিক ক্ষমতা নিয়ে কারুর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তিনি তৃণমূলের লোক হতে পারেন, কংগ্রেসের লোক হতে পারেন, সিপিআইএম এর লোক হতে পারেন, বিজেপির লোক হতে পারেন। তার সাংগঠনিক ক্ষমতার কাঁধে ভর করে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় ফসল ফলিয়েছিল। তাকেই সরিয়ে দেওয়া হলো। বুঝতেই পারছেন কারা কলকাঠি নেড়েছিলেন। তো সরিয়ে দেওয়া হলো। তো সরিয়ে দেওয়ার পর বিজেপির ধস নামলো, শুভেন্দু হাল ধরলেন, তিনিও সেই ধস আটকাতে পারলেন না, ধস আরো গভীরতর হলো। এইবার বিজেপি পড়েছে মহাদ্বিধাদ্বন্দ্বে। আবার কি দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে? এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন, তিনি দল ছাড়বেন, দল ছাড়লে রাজনীতিও ছাড়বেন, কিন্তু তিনি তৃণমূলে যাবেন না, এটা তিনি বলেছেন। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু তার কাঁধে ভর করে আবার বিজেপি এগোবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিজেপি খুঁজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একটা মহিলা মুখ। কে সেই মহিলা মুখ? দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল, নাকি লকেট চ্যাটার্জি, নাকি যিনি বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেই নতুন যুবা মহিলাটি রেখা পাত্র? কে? আপনারা কি মনে করেন যে এই যে 4-5 জনের নাম বললাম, এদের কেউ একজনও মমতা বন্দ্যোপাধ্যায় নখের যোগ্য হতে পারে? তার ত্যাগ, তার তিতিক্ষার কাছাকাছি আসতে পারে? সেই লড়াকু মনোভাব আছে কারোর মধ্যে? ঝগড়া করা, মিডিয়ার সামনে চেঁচিয়ে কথা বলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নন। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে ওই হাজরাপুরে পুলিশের লাঠি, পুলিশের লোহার রড ইত্যাদি উপেক্ষা করে বুক চিতিয়ে সামনে থাকতে হয়। আছেন বিজেপিতে এরকম কোনো নেত্রী যিনি সামনে থেকে লড়াই করবেন? মধুভাণ্ড খেতে সবাই ব্যস্ত, কিন্তু বিজেপির কাছে উপায়ও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একজন মহিলা মুখ এনে তারা কোনো রকম মুখ রক্ষা করতে চাইছে। সম্ভব নয় সেটা। তারাও জানেন যে দ্বিতীয় মমতা হয়তো আগামী 100 বছর পরে আসবে, দ্বিতীয় বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো আগামী 100 বছর পরে আসবে, দ্বিতীয় জ্যোতি বসু হয়তো 100 বছর পরে আসবে। কোনো দলেই এরকম সামনে থেকে লড়াই করার মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপাতত কাউকে দেখা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেস ছাড়া। তাই বিজেপির ভবিষ্যৎ প্ল্যান যে মহিলা দিয়ে কাঁটা তোলা, মহিলা মুখকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ করা, এই পরিকল্পনাও কিন্তু আরএসএস বিজেপির ব্যর্থ হতে চলেছে, আমরা আগেই জানিয়ে রাখলাম। দেখা হবে বিকেল 5টার অনুষ্ঠানে এক্স ফ্যাক্টরে। এবেলা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।